সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। অক্টোবরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফ্লাই জিন্নাহ সরাসরি ফ্লাইট চালু করবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পিআইএর বেসরকারীকরণ সম্পন্ন হলে এটিও ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করবে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, যুব সমাজের মধ্যে সরাসরি যোগাযোগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো এবং আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা করেন। ইসহাক দার ডক্টর ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ঢাকায় অবস্থানকালে ইসহাক দার জ্বালানি ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। প্রধান উপদেষ্টা সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় হিসেবে উল্লেখ করে দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নেওয়া ও জনগণ পর্যায়ের সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন। দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানি ঘিরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক কর্মসূচি পালন করেছে বিএনপি নেত্রী রুমিন ফারহানার সমর্থকেরা ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার সমর্থকেরা। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক আমান মুন্সি। অবরোধকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দেখা দেয় ভোগান্তি। সন্ধ্যায় ঘটনাস্থলে যান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাইন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী ও সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম। তাদের অনুরোধে কর্মসূচি প্রত্যাহার করেন অবরোধকারীরা। আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। রোববার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান বলেন, সিআইডির একটি টিম অভিযান চালিয়ে বরিশাল থেকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় ১১ নম্বর আসামি তিনি। ওই মামলার শীর্ষ ৩ আসামির মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। একই মামলার ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ হত্যা মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে নিজ জেলা কিশোরগঞ্জের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের ছবিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে ফজলুর রহমান জামায়াতে ইসলামীকে কালো শক্তি এবং তাদের সহযোগীদের রাজাকারের বাচ্চা আখ্যা দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের জন্য মূলত জামায়াত শিবিরের ষড়যন্ত্র দায়ী। তার এই মন্তব্য কিশোরগঞ্জের শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে। বিএনপির মুখোশ পরে তথাকথিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি গণ অভ্যুত্থানকে রীতিমতো ২ দিন পর পর হেয় প্রতিপন্ন করে যাচ্ছে। আপনারা দেখছেন কখনো কালো জাদু অথবা কখনো সমন্বয়কদেরকে বান্দির বাচ্চা বলে উনি আখ্যায়িত করছে। সকল দল এটার ক্রেডিট নিতে চাই, তাহলে কি আমি বলবো যে এই আওয়ামী লীগ ছাড়া যারা আছে সকলেই কালো শক্তি? সকল দেশের মানুষ যদি এটার বিরুদ্ধে প্রতিবাদ না করে এবং অনতিবিলম্বে
বিএনপির উচ্চ পর্যায় থেকে যদি এই ফজলুর রহমানের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না হয়, তাহলে এটাই প্রতিষ্ঠিত হবে এই কালো শক্তির মাধ্যমেই 5 আগস্ট ঘটেছে। আজকের পর থেকে তাকে কিশোর নবাঞ্চিত ঘোষণা করা হলো, এবং যদি ওনার বিরুদ্ধে দেখলাম যে শোকজ দিয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাই বিএনপিকে। তবে আমরা শুধু শোকজেই আমরা শান্ত হচ্ছি না, ওনাকে অবশ্যই ওনাকে বহিষ্কার করতে হবে, এবং উনি মুজিববাদী শাবক, এর কোনো এটার কোনো মিথ্যা না, এটা সত্য। এবং উনি চুয়াডাঙ্গা সদরের সার বীজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেশি দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলার আকন্দবাড়িয়ায় 10:30 থেকে বেলা 1টা পর্যন্ত এ অভিযান চলে। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে দেখা যায় আকন্দবাড়িয়া বাজারের কামরুল ট্রেডার্সে টিএসপি সার 1350 টাকার পরিবর্তে 1850 টাকায় এবং বাংলা টিএসপি 1350 টাকার পরিবর্তে 2300 টাকায় বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশকও মজুদ ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করা হয়। এছাড়া দোকান থেকে 8 বস্তা বাংলা টিএসপি সার নকল সন্দেহে জব্দ করে সদর উপজেলা কৃষি অফিসে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় অধিদপ্তর। সারের দাম বেশি নিচ্ছে, তো আমরা এটা খাতা এবং কাগজপাতি দেখে যেটা আমরা বুঝলাম যে উনি ইউরিয়া, ফসফেট যে সারগুলো আছে, ডিএপি, সব কিছুরই দাম যেটা সরকার নির্ধারিত তার থেকে বেশি, অনেক বেশি নিচ্ছে। এবং একই সাথে এখানে উপস্থিত একজন কৃষক আসছে একটা সার বিষয়ে, যে সারটা 2 নম্বর বা নকল। আমরা সেই সারটা এখানে সিলগালা করে থুয়ে গেলাম, এটা পরীক্ষাতে পাঠাবো। পাঠানোর পরে রেজাল্ট যা আসবে এর পরবর্তী আমরা পদক্ষেপ গ্রহণ করবো। আর সারের দাম বেশি নিয়ে এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক থাকায় আমরা মেসেজ কামরুল ট্রেডার্সকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ক্যামেরা হাতে দেশ জুড়ে ঘুরে বেড়ানো, ইউটিউবে ভিডিও দিয়ে মানুষকে আনন্দ দেওয়াটাই ছিল তার প্যাশন। কিন্তু সে প্যাশনই পরিণত হলো এক শোচনীয় পরিণতিতে। ভারতের উড়িষ্যা রাজ্যের কোরাপুট জেলার দুধমা জলপ্রপাতে রিল বানাতে গিয়ে স্রোতে ভেসে গেছেন 22 বছরের ইউটিউবার সাগর তুরু। শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, এখনও নিখোঁজ সাগর। তার বাড়ি গঞ্জাম জেলার বেরহামপুরে। শনিবার সাগর তার বন্ধু অভিজিৎ বেহেরার সঙ্গে কোরাপুটে ঘুরতে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও তুলে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা। সেদিন ড্রোন ক্যামেরা ব্যবহার করে দুধুমা জলপ্রপাতে রিল বানানোর সময় তিনি পাথরের ওপর দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময় লামতাপুট এলাকায় ভারী বর্ষণের কারণে মচাকুণ্ড বাঁধের পানি ছাড়ে কর্তৃপক্ষ। বাঁধ কর্তৃপক্ষ আগেই জলপ্রপাতের পাদদেশে বসবাসকারীদের সতর্ক করলেও হঠাৎই জলের স্রোত বেড়ে যায়। এমন পরিস্থিতিতে অপ্রস্তুত অবস্থায় আটকা পড়ে যান সাগর। কিছুক্ষণ একটি পাথরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলেও পরে প্রবল স্রোতে ভেসে যান তিনি। এবারে খেলার খবর। প্রথম ম্যাচটা ছিল ম্যান ইউর জন্য হাই ভোল্টেজ। শিরোপার অন্যতম দাবিদার আর্সেনালের মুখোমুখি হয়েছিল মৌসুমের প্রথম ম্যাচেই। শক্তির ব্যবধান এখন অনেক, তবুও পুরো ম্যাচ ঠেকিয়ে রেখেছিল গানারদের। একটি মাত্র ভুলে হোঁচট খেতে হলো, হারতে হলো 1-0 গোলে। আজ ছিল মৌসুমে তাদের দ্বিতীয় ম্যাচ। ফুলহ্যামের মাঠে গিয়ে খেলতে হয়েছে রুবেন আমোরিমের শিষ্যদের, কিন্তু দুর্ভাগ্য আজও তাড়া করল ম্যান ইউকে। আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না তারা। ফুলহ্যামের সঙ্গে ড্র করতে হলো 1-1 গোলে। ফুলহ্যামের মাঠ ক্রাভেন কটেজে গিয়ে এর আগে টানা 8টি ম্যাচ জিতেছিল ম্যান ইউ। এবার সেই ছন্দে ভাটা পড়ল। 8 ম্যাচ পর ক্রাভেন কটেজে জয় পেল না রেড ডেভিলরা। জিততে না পারলেও একটি পয়েন্ট নিয়ে সান্ত্বনা হিসেবে নিতে হচ্ছে কোচ রেড ডেভিলদের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com।
ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।